বাংলাদেশের শেয়ার বাজারে ভালো একটি টেক্সটাইল কোম্পানি সিলেক্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি আমাদের ফেস করতে হয় তা হলো গুড কর্পোরেট গভর্নেন্স। ভালো ডিরেক্টরদের আন্ডারে, ভালো ম্যানেজমেন্টের আন্ডারে একটি টেক্সটাইল কোম্পানি পরিচালিত হবে, এই ধরনের টেক্সটাইল কোম্পানি হাতে গোনা কয়েকটি রয়েছে। আজকে আমরা এনভয় টেক্সটাইল চুজ করেছি, এর ওয়ান অফ দ্য বিগ রিজন হলো এটি হলো বাংলাদেশের প্রথম গ্রিনফিল্ড টেক্সটাইল। এবং এই টেক্সটাইলে যারা ম্যানেজমেন্ট বডিতে রয়েছেন বা ডিরেক্টর যারা রয়েছেন তাদের একটি ভালো গুড কর্পোরেট গভর্নেন্স রয়েছে। এবং আমরা সবাই জানি যে শেলটেক যে গ্রুপ রয়েছে এবং এনভয়, তারা সেম ম্যানেজমেন্টের আন্ডারেই কিন্তু পরিচালিত হচ্ছে। তো যার জন্য আমরা এখানে একটি ভালো কনফিডেন্স পেতে পারি। সেই সাথে আমরা সবাই জানি যে আমেরিকা রিসেন্টলি এক্সপোর্টের ক্ষেত্রে, তাদের দেশে এক্সপোর্টের ক্ষেত্রে অনেক দেশকেই কিন্তু বিভিন্ন রকম শুল্ক আরোপ করেছে, এবং যার মধ্যে বাংলাদেশ বেশ কিছু ভালো একটি সুবিধা পেয়েছে ইন্ডিয়া বা আমাদের পার্শ্ববর্তী আশপাশের দেশগুলোর তুলনায়। তো অনেক দেশেরই অর্ডার আমাদের দেশে আসছে, কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকাতে এক্সপোর্ট হয় এবং বাংলাদেশে সেটি লিস্টেড রয়েছে, এই ধরনের লিস্টেড স্টকের সংখ্যা খুবই লিমিটেড। অন্যদিকে এনভয় তাদের টোটাল এক্সপোর্টের 25% আমেরিকাতে এক্সপোর্ট করে থাকেন, এবং পার্শ্ববর্তী দেশগুলোর চাইতে আমরা যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাচ্ছি, যার জন্য আমরা অনেক অর্ডার কিন্তু সেই দেশে না এসে আমাদের দেশে কিন্তু চলে আসছে, যার জন্য আমরা আরো বেশ কিছু ভালো অ্যাডভান্টেজ পাবো। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমাদের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার সাথে এনভয় আমাদেরকে কতটুকু সাফল্য বা কতটুকু ভালো কিছু ক্যাপিটাল মার্কেটের জন্য নিয়ে আসতে পারে, সেই বিষয়টি আজকে আমরা একটু দেখার চেষ্টা করব এবং তাদের ভিতরের অবস্থাগুলো বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা একটু স্ক্রিনে গিয়ে দেখার চেষ্টা করি তাদের অবস্থান কেমন রয়েছে। এনভয় হলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ডেনিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমরা রিসেন্টলি যদি তাদের ৫ বছরের পারফরম্যান্স একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে তারা কিভাবে তাদের ডিভিডেন্ড গুলো দিয়েছে এবং ইপিএস এর সাথে তাদের ডিভিডেন্ড দেওয়ার যে প্রবণতা সেটা কেমন রয়েছে এবং তাদের ন্যাভের যেই অবস্থান সেই অবস্থানটি কেমন রয়েছে। তো চলুন আমরা দেখি। ২০২০ সালে আমরা সবাই জানি যে ১৯-২০ এই সময়টিতে করোনার একটি সময়কাল ছিল। যেই সময়টিতে বিজনেস তেমন একটা সবাই করতে পারেনি। যার কারণে তারা 5% সে সময় ক্যাশ দিয়েছে। এবং তার পরবর্তীতেই তারা ২০২১ সালে 10% ক্যাশ দেয়। আ এটি বৃদ্ধি পায় ২০২২ সালে ১৫% ক্যাশ দেওয়ার মাধ্যমে। এবং আমরা লাস্ট এই ৩ বছর ২৩, ২৪, ২৫ এই সময়টিতে আমরা দেখার চেষ্টা করব যে ইপিএস এর সাথে তাদের ডিভিডেন্ডের যে পরিমাণটি সেটি কেমন ছিল। আমরা ২৩ এ যদি এসে লক্ষ্য করি যে ৳১.৯৫ আর্ন করে তারা ডিভিডেন্ড দিয়েছে ১৫%। এবং আমরা যদি ২৪ এ দেখতে পাবো যে ৳৩.৫৮ তারা আর্ন করে ডিভিডেন্ড দিয়েছে 20% এবং ৯ মাসে তাদের আর্নিং বর্তমানে রয়েছে ৳৬ কাছাকাছি এবং এটিকে যদি আমরা ১২ মাসে কনভার্ট করে নেই তাহলে আমরা এখানে পেয়ে যাই ৳৮.০১ মতো। এবং আমরা যেই আ ডিভিডেন্ড পে আউট যে রেশিও কম্পেয়ার টু আর্নিং, তাহলে আমরা এখানে অ্যাজাম্পশন করে আরো হয়তো বাড়িয়ে লিখতে পারতাম, কিন্তু আমরা মিনিমাম ধরে নিচ্ছি যে এখানে 30% আমরা এটা আশা করতেই পারি। তো সেই সাথে এই যে ক্রমবর্ধমান যে তাদের আর্নিং সাথে যে ডিভিডেন্ড দেওয়ার পলিসি, ইটস ফ্যান্টাস্টিক একদম যদি আমরা সংক্ষেপে বলি। ঠিক একই সাথে যদি আমরা তাদের ন্যাবের দিকে তাকাই, ৳৩৮ থেকে ২০২৪ এ তাদের ন্যাব খুব সুন্দর একটি অবস্থানে চলে আসে 51 এ। ইটস এ হিউজ চেঞ্জ। ঠিক একইভাবে ২০২৫ এ এসে বর্তমানে ৳৫৫.৯৫ তাদের ন্যাপ বর্তমানে চলছে। সো অল টুগেদার ইটস এ গ্রেট পারফরম্যান্স। আমরা রিজার্ভ এবং সারপ্লাস যে অবস্থাটি তাদের রয়েছে, রিজার্ভের যে অবস্থানটি সেটি ৳৪০৪ কোটি মতো এবং লং টার্ম, শর্ট টার্ম যেটি লোন রয়েছে, যেটা আমাদের একটা কনসার্নিং ইস্যু হতে পারে, সেটি হচ্ছে লং টার্ম লোন রয়েছে ৳৩৫৪ কোটি এবং শর্ট টার্ম লোন রয়েছে ৳৬৮৯ কোটি। আর টেক্সটাইল কোম্পানি আসলে এলসি করার ক্ষেত্রে বা বিভিন্ন রকম র মেটেরিয়াল ইম্পোর্ট করার ক্ষেত্রে বা বিভিন্ন ইস্যুতে তাদের আসলে ব্যাংকের সাথে অনেক কানেকশন থাকতেই হয়। সো লোন ক্যারি করাটা খুবই নরমাল ব্যাপার যদি সেটা ফাংশনাল হয়ে থাকে এবং সেটা যদি বিজনেস ওরিয়েন্টেড এবং অপারেশনের সাথে সরাসরি কানেক্টেড হয়। তো আমরা যে বিষয়টি দেখব যে তাদের শেয়ার হোল্ডিং এর যে পার্সেন্টেজ, ইটস আ গ্রেট পারফরম্যান্স। আপনারা দেখতে পাবেন যে ডিরেক্টর পোরশন 65% রয়েছে, যেটি খুব ভালোভাবে ইন্ডিকেট করে যে তাদের কর্পোরেট গভর্নেন্স কতটুকু স্ট্রং, মালিক পক্ষের কতটুকু এই কোম্পানিকে নিয়ে কতটুকু তারা কনসার্ন এবং তারা কতটা আসলে তাদের ইনভলভমেন্ট এখানে থাকলে তারা এই ধরনের একটা বড় পোরশন তারা হোল্ড করে। সেই সাথে ইনস্টিটিউট রয়েছে 26.5% আর পাবলিকের কাছে রয়েছে অনলি 8.26%। এনিওয়ে 65% এই পরিমাণটি কিন্তু এর আগে কম ছিল, 62, 63
3 এর মতো ছিল। এই রিসেন্টলি আমরা দেখতে পাবো যে আমরা একটু নিউজে গেলেই দেখতে পাবো যে ডিরেক্টর পোর্শন প্রায় 35 থেকে 38 লাখের মতো শেয়ার নতুন করে বাই করেছে। সো ইটস এ গ্রেট ইন্ডিকেশন যে মালিক পক্ষের এত আগ্রহ, তার মানে এই কোম্পানিতে ভালো পোটেনশিয়ালিটি অবশ্যই রয়েছে। তো চলুন আমরা একটু চার্টে গিয়ে ইন ডিটেলস আরেকটু দেখার চেষ্টা করি। চার্টে যাবার পূর্বে দুটি নিউজ আসলে শেয়ার করতেই হবে। 2024-এর অক্টোবর-নভেম্বরের এই সময়টিতে তারা তাদের যেই স্পেনিং প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটি তারা এক্সপানশন করেছে এবং এই প্রজেক্টের যে লক্ষ্য, the project aim is to enhance production capacity by 4,550 মেট্রিক টন annually. সো এটা একটা খুবই ভালো বিষয় এই কোম্পানির জন্য, যেটি প্রফিটেবিলিটি বাড়াতে অনেক বেশি সহায়তা করবে। আরেকটি বিষয় যেটি আমরা ইউএসএ বেসড যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, যেটা আমাদের আহ, তাদের 25% এর মতো আমরা প্রায় আশা করি যে তারা রেগুলার এক্সপোর্ট করে থাকে সেখানে। তো এই এক্সপোর্ট করার যে বিষয়টিকে এটিকে আরো খুব সুন্দরভাবে আরো ওয়েল এস্টাবলিশ করার জন্য তারা আহ, তারা একটা ডিসিশন নিয়েছে যে তারা এখানে ইউএসএ তে একটা অফিস এস্টাবলিশ করবে। সো এটিও একটি খুবই ভালো একটি উদ্যোগ, যেটি এই কোম্পানিকে তার বিজনেস বাড়ানোর ক্ষেত্রে বা বিজনেস ভালো করার ক্ষেত্রে এবং মার্কেটিং এবং সেলসকে আরো বেশি ভালো ব্র্যান্ডিং এর একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করবে। আমরা যদি আমরা ইনভার টেক্সটাইলকে যদি 2024 থেকে একটু দেখার চেষ্টা করি এবং এটাকে যদি একটা প্যারালাল চ্যানেল আকারে নিয়ে থাকি, এখানে ঠিক নিচ থেকে এটাকে যদি আমরা ঠিক এরকম একটা প্যারালাল চ্যানেলে আমরা নেওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পাবো যে বরাবর বিভিন্ন সময় চ্যানেলের যে মাঝের যে লাইনটি রয়েছে একদম মিড পর্যায়ের, এই লেভেলটিকে কিন্তু বারবার অনেকবার টাচ করেছে পড়ে গেছে, টাচ করেছে পড়ে গেছে, এবং যেই সময়গুলোতে আহ বিভিন্ন সময়গুলোতে ডিভিডেন্ডের যে মৌসুমগুলো, গতবারও যেমন আগস্টের এই শেষের দিকে এসে আহ, জুন জুলাই আগস্টের এই সময়গুলোতে এসে কিন্তু এই যে বিজনেস যখন দিয়েছিল সেই সময় আমরা দেখেছি যে এই মাঝখানের রেখাটি ক্রস করে কিন্তু টপে গিয়েছে, যদিও এই চ্যানেলটি ভেদ করে খুব একটা উপরে যেতে পারে নাই। কিন্তু ওভারঅল ওভারঅল যদি আমরা এই অবস্থানটি দেখি, একটা আপওয়ার্ড একটা চ্যানেল মেনটেন করে চলছে এখন পর্যন্ত। আর আমরা এটাকে যদি একটু সরিয়ে ফেলি, রিসেন্ট সময়ের যে অবস্থানটি রয়েছে এখানেও এক ধরনের একটি চ্যানেল মেনটেন করেই কিন্তু মুভ করছে স্টকটি। আমরা একটু চ্যানেলটি ড্র করার চেষ্টা করি এবং এটাকে আমরা একটু রাইট সাইডে এক্সটেন্ড করি। সো বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। আর আমরা দেখতে পাচ্ছি যে যতবার এই চ্যানেলের নিচে এসে টাচ করেছে ততবার ঘুরে গেছে, কিন্তু এবার আসলে আমাদের লক্ষ্য করতে হবে যে এই চ্যানেলের লোয়ার যে সাইডটি রয়েছে এটাকে আসলে ভেদ করে নিচের দিকে আসে কিনা, এবং যদি কোনো কারণে চলে আসে, কোনো কারণে যদি চলে আসে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন এই অবস্থানটিতে একটি ভালো অ্যাকুমুলেশন রয়েছিল। সো এই অ্যাকুমুলেশন ফেজের যে টপটি রয়েছে সেই টপটিকে আমরা একটি ভালো স্ট্রং সাপোর্ট আমরা ধরবো, যেটা একদম আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট হবে, এবং কি সাপোর্ট হিসেবে আমরা যেটাকে কাউন্ট করতে পারি সেটাকে আমরা ঠিক 45, আমরা এটাকে 45 হিসেবেই কাউন্ট করতে পারি। হয়তো 10-20 পয়সা 19-20 হতে পারে, এটাকে আমরা 45 হিসেবেই কাউন্ট করব। 45 এর এই লেভেলটি আমরা আশা করব 45 এর লেভেলের মধ্য থেকেই স্টকটি হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। যদি কোনো কারণে এটা ভেঙেও যায়, ঠিক যে জোনটি আমরা নিচের দিকে ড্র করেছি, যে সাইডওয়েজ এর মধ্যে ভালো স্টক কালেকশন হয়েছিল প্রিভিয়াস সময়, সেই জোনের টপটিকেই আমরা ধরবো আপাতত একটি বড় সাপোর্ট, কারণ ডিভিডেন্ড আসতে আর খুব বেশি সময় নেই। এর পরবর্তীতে আমরা বেশ কয়েকটি মুভিং অ্যাভারেজ দিয়ে দেখার চেষ্টা করেছি এখানে, 10, 22, 30 এই ধরনের মুভিং অ্যাভারেজ গুলো দিয়ে আমরা দেখার চেষ্টা করেছি যে মুভিং অ্যাভারেজকে যতবার এখানে ক্রস করেছে, আমরা মুভিং অ্যাভারেজ গুলো ক্রস করার পরের যে মুভমেন্ট গুলো ঠিক এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে যেটা একদম শর্ট টার্ম যে মুভিং অ্যাভারেজটি আমাদের 10 যেটা আমরা ইউজ করেছি, দীর্ঘ একটা সময় কিন্তু 10 কে রেসপেক্ট দিয়ে কিন্তু প্রাইসটি ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু রিসেন্ট মার্কেট খারাপ হওয়ার কারণে আমরা দেখছি যে কিছুটা দুর্বলতা এখানে প্রকাশ করছে। কিন্তু আমাদের এটাও ভুললে চলবে না যে গত বছর ঠিক এই মাসের শেষের দিকেই তার ডিক্লারেশনের ডেট এসেছিল এবং আগামী মাসের
9 কি 10 তারিখ এই সময়গুলোতে তার ডিক্লারেশনটি সে দিয়ে দিয়েছিল। সো ডিক্লারেশনের পূর্বে জাম্প করার যে একটা প্রবণতা তা কিন্তু তার আছে। এবং লং রানে যদি আমরা চিন্তা করি সেটা আমি অলরেডি প্রিভিয়াস যে চ্যানেলগুলো ড্র করেছি সেই চ্যানেল অনুযায়ী আপনারা বারবার এখান থেকে বিজনেস মেক করা এবং লং রানের জন্য এই স্টকটি অবশ্যই একটি ভালো পটেনশিয়াল স্টক। সো এখানে যে বিষয়টি ঘটতে পারে যদি কারেকশন হয়ে আসে আমাদেরকে দেখতে হবে যে মুভিং অ্যাভারেজ গুলো আবারও সংকুচিত হয়ে ঠিক এরকম পর্যায়ে আসছে কিনা, আর যদি নাও আসে আমরা আশা করব যে এর মধ্য থেকেই হয়তো ভালো কিছু পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা আছে। ইচিমুকু ক্লাউডে যদি আমরা ডে চার্টে একটু দেখার চেষ্টা করি, ডে চার্টে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে ক্লাউডের উপরে সুন্দরভাবে প্রাইস রয়েছে এবং ল্যাগিং স্প্যাম সবকিছু কিন্তু পজিটিভলি আমাদেরকে শো করছে। আমরা শুধু আসলে ডে চার্টে এখানে দেখে আমরা আসলে সন্তুষ্ট হতে পারবো না, আমাদেরকে একটু উইকলিতে দেখতে হবে যে দীর্ঘদিন পর উইকলিতে তার অবস্থানটি কেমন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে 2022-এর পর থেকে 2022-র পর থেকে খুব ভালোভাবে ল্যাগিং স্প্যাম সামনের দিকে মুভ করেছে, খুব রেয়ার, খুবই রেয়ার, খুব অল্প অল্প সময়। এবং সেই সময়গুলোতে যে ক্লাউডের খুব একটা উপরের দিকে অবস্থান গিয়েছে তা না, খুবই সামান্য পরিমাণ 2024-এর একটা সময় এসে গিয়েছিল। ঠিক সেভাবে কিন্তু এবারও এসে উইকলি চার্টে একটু লম্বা ফ্রেমেও আমরা যদি দেখি সে এখনো উপরের দিকের অবস্থান ধরে রেখেছে। আর সেই সাথে যদি আমরা একটু লম্বা ফ্রেমে আমাদের কমন যে ইন্ডিকেটরগুলো আমরা দিয়ে দেখি আরএসআই যে একটা অবস্থান, সেই আরএসআই এর অবস্থানটিও কিন্তু বর্তমানে উইকলিতেও 64, যেটা খুবই একটা স্ট্রং মানি ফ্লোর ইন্ডিকেশন দেয়। ঠিক একইভাবে আমরা যদি এমএসিডি কে ইনক্লুড করি, এমএসিডি তেও আমরা দেখতে পাবো যে এমএসিডিও জিরো লাইনের উপরে খুব সুন্দরভাবে রয়েছে এবং মান্থলি চার্টে এটাও ক্লাউডের উপরে এবং এভরিথিং লুকস পজিটিভ। সো অল টুগেদার আমরা যদি এভাবে লক্ষ্য করি খুব সুন্দর এবং শক্তিশালী একটি অবস্থান। আর এটাকে যদি আমরা ঠিক এখানকার যে টোটাল অ্যাকুমুলেশন যে অবস্থাটি 2024 থেকে যদি আমরা এখন পর্যন্ত যে অ্যাকুমুলেশনের যে আহ, জায়গাটি, সেই জায়গাটিকে যদি আমরা টোটাল ধরে এটাকে উপরের দিকে রিপ্লেস করে একটা প্রাইস টার্গেট সেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে ইনিশিয়াল যে প্রাইসটা আমরা টার্গেট করতে পারি সেটা হচ্ছে 67। আর আমরা যদি একটু শর্ট ফর্মে চিন্তা করি, যেমন আমরা এখানে ডে চার্টে ছিলাম, ডে চার্টে যদি আমরা একটু শর্ট ফর্মে এই বিষয়টিকে ঠিক একই পন্থা যদি আমরা অবলম্বন করি যে ঠিক এরকম একটা অবস্থানে বাই হয়েছে, এখন সাইডওয়েজ চলার পরে মুভমেন্ট দিলে আসলে কতটুকু পর্যন্ত মুভ করতে পারে এরকম একটা যদি আমরা অ্যাজাম্পশন এখানে করতে চাই, তাহলে আমাদের টার্গেট অ্যাটলিস্ট 55, 55 ক্রস করে 56 57 পর্যন্ত যায়। বাট আমরা ইনিশিয়ালি 55 পর্যন্ত খুব ইজিলি এই সময়টিতে একটা শর্ট টার্মের একটা আমরা টার্গেট করতে পারি। আর লং রানের যদি আমরা কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদেরকে আরো একটা লম্বা ফ্রেমে এই বিষয়টিকে কনসিডার করতে হবে, যেটি আমি আহ, আপনাদেরকে এখানে উইকলিতে দেখানোর চেষ্টা করেছি, যেটা আমাদের 67 পর্যন্ত যায়। সো এটাই আসলে কোনো ফিক্সড টার্গেট না, এগুলো হচ্ছে জাস্ট অ্যাজাম্পশন, যে অ্যাজাম্পশন করে আমরা রিসেন্টলি এগুলো টার্গেটগুলো আমরা সেট করতে পারি। বাট বিজনেস প্রসপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি এবং লং রানে আমরা চিন্তা করি, দেন ইট কুড বি আ ভেরি গুড স্টক ফর ইনভেস্টমেন্ট, যেটা আপনাদেরকে আরো অনেক ভালো কিছু হয়তো বা আমরা যা চিন্তা করছি শর্ট টার্মের জন্য তার থেকেও অনেক ভালো কিছু আমাদেরকে দেওয়ার মতো সক্ষমতা রাখে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।